দর্শক এখন রয়েছে দেশে পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত রয়েছেন ব্র্যাক এপিএল স্টক ব্রোকারেজ লিমিটেডের সিইও শরীফ এম এ রহমান। দর্শক আপনি আমাদের সঙ্গে আলোচনায় যোগ দিতে পারেন 81925911398 নম্বরে ফোন করে। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ। আমরা বাজার পরিস্থিতি জানছিলাম, আমি একটু শুরু করতে চাই ছোট করে যে এই যে পুঁজিবাজারের যে ধারাবাহিকতা উত্থান পতন পুঁজিবাজারে থাকবে, কিন্তু গত কয়েক সপ্তাহের বাজারের যে চিত্র সেটি আসলে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ। পুঁজিবাজারের উত্থান পতন থাকবেই, খুব স্বাভাবিক, এই জন্য তো পুঁজিবাজার। সমস্যা হয় কোথায়, যে যখন বাজার লিকুইডিটি খুব বেশি আপস অ্যান্ড ডাউন হয়। আমরা কখনো দেখেছি 1000 কোটি টাকা টার্নওভার, আবার এটা অনেক নেমে আসে। এটা একটা যৌক্তিক কিছু সমস্যা আমাদের বাজারে আছে, যেহেতু আমাদের মার্কেট অনেক বেশি রিটেল ড্রিভেন, যেখানে রিউমারটা অনেক বেশি কাজ করে ইনভেস্টার্স লেভেলে, এবং ওই রিউমারের উপরে রিয়াকশনগুলো হয়। প্রাইস যেখানে খুব ম্যাটেরিয়াল না, মানে কোন ভ্যালুতে আমি শেয়ারটা কিনছি, এই ইন্ট্রিনসিক ভ্যালু বিষয়গুলো আমাদের ইনভেস্টারদের পক্ষে বোঝা মুশকিল, কারণ এইগুলার জন্য দরকার এক্সপার্ট লোক এবং ফান্ড ম্যানেজার। যে কারণে এফিশিয়েন্ট মার্কেট বা ভালো মার্কেটগুলোতে ইনস্টিটিউশনাল ইনভেস্টারদের প্রাধান্য থাকে বেশি। ওরা ডাইরেক্টলি রিটেল ইনভেস্টাররা ডাইরেক্ট মার্কেটে পার্টিসিপেট করে না, বিকজ একটা ইন্ডিভিজুয়ালের রিয়াকশনটা যখন মার্কেটে ডাইরেক্টলি ইম্প্যাক্টেড হয়। তো আমাদের দেশে সমস্যা হয় কোথায়, ওই রিয়াকশনটা ফিল্টারিং করার সুযোগ নেই, চায় না। যেহেতু একটা ফান্ড ম্যানেজারের মাধ্যমে আসলে সে প্রাইসিং এটার ফান্ডামেন্টালস, ট্রেন্ড, অনেক কিছু বিবেচনা করে একটা শেয়ারে যখন ডিসিশন নেয়, তখন কিন্তু ওইটা বাজারে ইম্প্যাক্ট হয় না। আমাদের বাজারে কিন্তু এই জন্যে একজন ইন্ডিভিজুয়ালের রিয়াকশনটা ডাইরেক্ট মার্কেটে ইম্প্যাক্টেড হয়, সেই কারণে অনেক কিছু প্রেডিক্ট করা মুশকিল। তারপরে আমাদের মার্কেটে একটা বড় সমস্যা হলো মার্জিন ম্যানেজমেন্ট স্কিল। আমরা অনেকে মার্জিন দিই, আমাদের দেশে হয়তো 0.5 মার্জিন দিই, তাতে দেখা যায় যে অনেক সময় অনেক হাউসে এখনও নেগেটিভ ইকুইটির দিকে চলে আসছে পোর্টফোলিও। তো এটা খুবই রিস্কি, বিকজ ইন্ডিয়াতে পার্শ্ববর্তী ভারত দেশে আমরা দেখছি 1:10 পর্যন্ত মার্জিন দেওয়া হয়, বাট ওখানে একটা মার্জিন ম্যানেজমেন্ট একটা টুলস আছে, সবাইকে মার্জিন দেওয়া হয় না। যারা মার্জিন ম্যানেজ করে তাদেরও সেরকম সার্টিফিকেশন থাকতে হয়। লাস্টলি আমাদের যারা ম্যানেজ করি, আমরা যারা ট্রেডার, যাদের সাথে ইনভেস্টারদের ইন্টারাকশনটা হয়, তাদেরও ওই স্কিল নোহাউগুলো আমরা মনে হয় এখানে অনেক ঘাটতি আছে, বিকজ অফ, কারণ ইনভেস্টাররা তো ডিপেন্ড করে আমাদের ট্রেডার্সদের উপরে। সো যেহেতু মার্কেটটা ট্রেডার ডিপেন্ডস হয়ে গেছে, এটা ডে বাই ডে এটার সংখ্যা, এটার ব্যাপ্তি আরও বাড়ছে। এটাও ডে বাই ডে আমার মনে হয় চিন্তার বিষয় দাঁড়িয়েছে, যে ইনভেস্টার তাহলে যাবে কার কাছে। সে তো ইন্ট্রোডিউস হয় বাজারে ওই ট্রেডারের মাধ্যমে, এবং ট্রেডার বাজারে তাদেরকে নিয়ে এসে তাকে ডাইরেক্ট ট্রেডিং ইনভলভ করে এবং বাজারে পার্টিসিপেট করে। এই সবগুলো আমার কাছে মনে হয়, আমরা 2018 সালে দেখেছি যে বিভিন্ন সময় দেখেছি বাজারকে এই বিষয়গুলো খুব প্রবলেম ক্রিয়েট করে, কারণ এগুলো বেসিক ফান্ডামেন্টালস অফ দি মার্কেট। কারণ মার্কেটের তো পার্টি তিনটা পার্টি হলো কোম্পানিজ, ইনভেস্টার্স অ্যান্ড রেগুলেটরস অ্যান্ড যারা ইন্টারমিডিয়ারিজ আছে। তো প্রবলেম হয় যারা এই যে ডিমান্ড সাপ্লাই সাইডে যারা কাজ করি, সেখানে এই স্কিলগুলো আমাদের ঝামেলা করে, যে কারণে আমরা যা ইলেকশনের পরে যেভাবে বাজারটাকে ভেবেছিলাম, আমরা আসলে ইনভেস্টার সবসময় ইমিডিয়েট রিয়াকশনটা চাই। যেমন চাইনিজ ইনভেস্টার্স আসার পরে আমরা মনে করেছি বাজার অনেক দূর চলে যাবে, বাট এটা নিয়ে অনেক হতাশার কথা আসছে। বাট এটা তো নট এ শর্ট টার্ম, এটা লং টার্ম। এট দ্য সেম টাইম আমরা ইলেকশনের পরে দ্রুত অনেক কিছু আশা করেছিলাম, অত দ্রুত আশা করাও ঠিক হয় নাই, বিকজ ফান্ডামেন্টাল লেভেলে যদি চেঞ্জ না হয়, তো সুতরাং সেখানে সমস্যাগুলো যেহেতু রয়ে গিয়েছিল। হ্যাঁ, নিউ গভর্নমেন্ট ইজ ট্রাইং লটস, যে তারা চাচ্ছে যে বাজার একটা ভালো হোক। ভালো মানে কিসে ভালো, মানে প্রাইসের দিক থেকে ভালো, না গুণগত মানের দিক থেকে, ফান্ডামেন্টালস দিক থেকে ভালো, সেই জিনিসগুলো কারা কাজ করছে সময় লাগবে। নতুন ফাইন্যান্স মিনিস্টার উইল ট্রাই টু গিভ এ গুড বাজেট অ্যান্ড এভরিথিং। সো আমরা মনে করি যে এই যে ফ্লাকচুয়েটিংগুলো আমরা মনে করছি এটা রিটেল রিয়াকশনের কারণে আমরা অনেক ফ্লাকচুয়েটিং দেখছি আর কি। কিছু দর্শক ফোন রয়েছে, শুরুতেই নিচ্ছি, তারপর আবার আলোচনা ফিরছি। দর্শক নাম বলে দ্রুত প্রশ্নটি করবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো স্যার, আমি একটা প্রশ্ন করছিলাম। আমার নাম নাসির, আমি ঢাকা নিকুঞ্জ থেকে বলছি।
জি, আমার কষ্ট হলে আমি দেখলাম যে সিটি ব্যাংকের ফরেন বাড়ছে, ডাইরেক্টরও বাড়ছে, পাবলিক কিছুটা কমছে, এরপরও শেয়ারটা দেওয়ার পরে এটার কারণটা কি? জি, ধন্যবাদ নাসির আপনাকে। এই প্রশ্নটিতে যাব, তবে আরেকটি বিষয় এখন অনেক বেশি আলোচনা হচ্ছে, আপনি তারল্য সংকটের বিষয়টি বলছিলেন এবং সেখানে আমরা যে আলোচনাটি এখন প্রায়শ হতে দেখছি প্লেসমেন্ট বাণিজ্য এবং সেটি নিয়ে বাজারের প্রভাব, এই জায়গাগুলো এবং তার সাথে নাসির সাহেব যে প্রশ্নটি করেছেন মিলিয়ে যদি একটু উত্তর দেন। হ্যাঁ, আমরা যখন বাজারে একটু আমরা গত 1-1.5 বছর দেখছি যখন বাজারের টার্নওভার কমে যাচ্ছে বা বাজার একটা বিয়ারিশ ট্রেন্ডে যাচ্ছে, তখন আমরা মনে করছি লিকুইডিটি ক্রাইসিস। এখন অনেক সময় মনে করি লিকুইডিটি ক্রাইসিস আমরা লিঙ্ক করি ব্যাংকের সাথে আর কি। তো অবভিয়াসলি লিকুইডিটি ক্রাইসিস অনেকগুলো কারণ আছে। বাজারে তো ফান্ড ইনভেস্টাররা নিয়ে আসছে, নতুন নতুন কোম্পানি ইস্যু হচ্ছে, সেখান থেকে অনেক ফান্ড বেরিয়ে যাচ্ছে। অ্যাট দ্য সেম টাইম অনেকগুলো শেয়ারকে আমরা দেখছি যেভাবে আচরণ করছে। তো সব কিছু মিলিয়ে এখানে তো একটা ডিমান্ড সাপ্লাইয়ের একটা মিসম্যাচ আসছেই। আর দ্বিতীয়ত ক্যাশ ফ্লো, যে টাকাটা বাজারে আসছে আসলে আমরা দেখতে পাচ্ছি যাওয়ার পরিমাণটা অনেক বেশি। আপনি প্লেসমেন্টের যে কথাটা বলছেন, যে প্লেসমেন্ট অবশ্যই দরকার আছে, বিকজ প্লেসমেন্ট সারা পৃথিবীতেই সব তো পাবলিক নেবে না, আগে কিছু ইনভেস্টারকে দেওয়া হয়, এটা ওয়ার্ল্ড ওয়াইড প্র্যাকটিস। কিন্তু মুশকিল হয় কোথায়, প্লেসমেন্টে যখন বাণিজ্যের কেন্দ্রে চলে যায়, বাণিজ্যের দিকে চলে যায়, তখন কিন্তু একটা রিস্কি। কারণ বাইরের দেশগুলোতে আমরা দেখেছি প্লেসমেন্ট কারা নেয়, একটা ভালো কোম্পানি প্লেসমেন্ট আর একটা ভালো কোম্পানি ভালো ইনস্টিটিউশন নেয়, যে কোম্পানিটা এটা নিয়ে অনেকদিন হোল্ড করবে। কিন্তু প্লেসমেন্টটা যদি নিয়ে যদি ম্যাচুর ডেট লক ইন ফ্রি হলে যদি আমি বাজারে দিয়ে দিই, তাহলে তো ওই প্লেসমেন্ট তাহলে ইনভেস্টমেন্ট হলো না, এটা কিন্তু একটা বাণিজ্য হয়ে গেল। এবং এই যে টাকাটা কোম্পানিগুলো নিয়ে যাচ্ছে, এতে কিন্তু বাজারের উপরে চাপ, প্রকারান্ত চাপ ক্রিয়েট করছেন। আমাদের এই যে ইনভেস্টর ভাই যে প্রশ্নটা করলেন সিটি ব্যাংকের ব্যাপারে, অবভিয়াসলি ফান্ডামেন্টাল দিক থেকে তো সিটি ব্যাংকের কোনো প্রবলেম নাই, কিন্তু প্রবলেম হলো বাজারে যেহেতু লিকুইডিটি ক্রাইসিস, মানুষ বিভিন্ন শেয়ারে ট্রেডিং করছে, হয়তো তার হাতে যে শেয়ারটা আছে সে শেয়ারটা ধরে রাখার জন্য সে হয়তো তার একটা ইনভেস্টমেন্টের শেয়ার সে বেচে দিচ্ছে। সো ইনভেস্টমেন্টের কালচারটা আমাদের দেশে যেহেতু আমরা দেখছি কম, আমরা রিটেল, আবারও বলছি রিটেল ইনভেস্টার, আমরা ইনভেস্টমেন্টের চেয়ে আমরা বেশি নজর দেই ট্রেডিং বা শর্ট টার্ম ইনভেস্টমেন্ট, সেগুলোতে বাজারে চাপগুলো হচ্ছে। সো উনি যে কথাটা বললেন যে কেন সিটি ব্যাংকের দাম বাড়ছে না, বিকজ ওই কারণটা হলো এরকমই যে কিছু লোক হয়তো ওইটা ইনভেস্ট করছেন না। ইনভেস্টমেন্টের কারণ একটা ইনভেস্টমেন্টের একটা পরিবর্তন আমরা 2018 সালে দেখেছি যে লোকজন 2018 সালে এমন কিছু শেয়ারের দাম এমন সব অসাময়িক প্রাইসে ছিল এবং সারা বছর ধরে এই শেয়ারগুলো বাজারে যেভাবে প্রাধান্য বিস্তার করে ছিল, এতে প্রবলেম হয়েছে কোথায়, যে মানুষের ভিতরে একটা বদ্ধমূল ধারণা হয়েছে যে আমি যে শেয়ারটা নিয়ে বসে আছি ওটা তো রিটার্ন নাই। যে ছোট্ট ভাই বললেন শেয়ারটা নিয়ে বসে আছেন, তুমি অস্থির হয়ে গেছেন। এতে প্রবলেম হয়েছে কোথায়, তো লোকজন দেখছে যে এটা নিয়ে বসে থাকাচ্ছে বাজারে প্রচলিত যেসব শেয়ারগুলো নিয়ে টানাটানি হচ্ছে, আমি যদি ওখানে যাই লাভটা হয়তো আমি তার দ্রুত হবে। তো এইটাতে একটা গুণগত, মানে ভালো একটা গুণগত পরিবর্তন হয়েছে বিনিয়োগকারীদের বা বাজার যারা ইনভেস্ট করে তাদের মধ্যে। এটা খুবই গুরুত্বপূর্ণ এবং লক্ষণীয় একটা বিষয় যে এই জাতীয় প্রবণতা কিন্তু বাজার জন্য খুব ক্ষতিকারক, মানে বিনিয়োগের জন্য এটা ক্ষতিকারক, বিনিয়োগ মেন্টালির জন্য এটা ক্ষতিকারক। আমি এই জায়গায় আবার আসবো, ছোট্ট একটি বিরতি নিয়ে নিচ্ছি। দর্শক নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আশা করছি আমাদের সঙ্গে থাকবেন। আবার স্বাগত একুশে বিজনেসে। দর্শক বিরতির আগে দেশে পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম ব্রাকিপিল স্টক ব্রোকার্স লিমিটেডের সিইও শরীফ এম এ রহমানের সঙ্গে। ফিরছি তার সাথে আবার আলোচনায়। আমরা বিরতির আগে যেখানে আলোচনায় ছিলাম যে বিনিয়োগকারীদের আচরণ এবং অস্থিরতার জায়গাটি, সেই জায়গাগুলো যদি আরেকটু বিশদভাবে বলেন। আমরা দেখছি ভালো শেয়ারে লাভ না পেয়ে তারা অন্যের পেছনে যারা বলছেন যে অমুক শেয়ার বাড়বে তখনই ছুটে পড়ছেন এবং ক্ষতিগ্রস্ত হচ্ছেন, এবং তার সাথে সাথে আর একটু বিদেশি বিনিয়োগ নিয়ে যেহেতু কাজ করেন সেই জায়গাগুলোর অগ্রগতি একটু যদি বলেন। হ্যাঁ, আমি যেটা নিয়ে আমরা শেষ করেছিলাম ইনভেস্টমেন্টস, বিনিয়োগ নিয়ে। অবভিয়াসলি পুঁজিবাজারের বেস এবং ফান্ডামেন্টালস হলো ইনভেস্টমেন্ট। এখানে ইনভেস্টমেন্টের পরে হলো ট্রেডিং। আমাদের মার্কেটের বড় সমস্যা হয়ে গেছে, আমরা ট্রেডিং অনেক পার্টিসিপেট করি, অ্যান্ড দিস ইজ দি রিয়েলি একটা সমস্যা। ইনভেস্টমেন্টের যারা করছেন, বিশেষত তারা 2018 সালে ভালো শেয়ারে যারা ইনভেস্টমেন্টে ছিলেন তারা খুবই অস্থির ছিলেন। ভালো শেয়ারগুলো আসলে যারা ব্লু চিপস যাদেরকে বলি আমরা, আসলে সত্যি কথা মার্কেট ক্যাপে যারা
10টা ব্লু চিপসের কথা বলি, তারা তাদের ওই ইনভেস্টমেন্ট ওই শেয়ারে যারা ছিলেন তারা কিন্তু 2018-তে খুব তারা খুব মানে কি বলে ফ্রাস্ট্রেশনের মধ্যে ছিল আর কি। তো আমরা যেটা দেখছি যে নতুন বছর শুরু হলো, আমরা ডিভিডেন্ড ডিক্লারেশনগুলো দেখছি যে কিছু মাল্টিনেশনাল কোম্পানি, ব্লু চিপস কোম্পানি কামে উইথ দি গুড ডিভিডেন্ডস। ডিভিডেন্ডের মধ্যে একটা প্যাটার্ন চেঞ্জ হয়েছে, স্টক ডিভিডেন্ড। আমাদের দেশে আবার স্টক ডিভিডেন্ডের যথেষ্ট গ্রহণযোগ্যতা আছে, বাট আমি মনে করি বিদেশি কোম্পানিগুলো সবসময় তাদের যে পে আউটের যে ধারাবাহিকতা ওরা করে আসছে, এটার মধ্যে একটু ডাইমেনশনটা অ্যাড হয়েছে যে স্টক ডিভিডেন্ড হওয়ার কারণে। এখন দেখা যাচ্ছে কিছু কিছু ইনভেস্টর আবার ওই দিকে চলে যাচ্ছে। হ্যাঁ, তো সুতরাং এটা একটা ভালো লক্ষণ যে ভালো শেয়ারের প্রতি লোকজনের আকর্ষণ বাড়ছে, এবং শুধু লোকাল ইনভেস্টর না, ভালো শেয়ারের প্রতি বিদেশের সবসময় আকর্ষণ ছিল। এখন মুশকিল হয়েছে যে বিদেশিরা যে আমাদের দেশে আসতে চাচ্ছে এবং তারা ইনভেস্টমেন্ট নিয়ে অনেক অনেক প্ল্যান প্রোগ্রাম করছে। বিশেষ করে আমরা গত 3 মাসে প্রচুর বিদেশি বিনিয়োগকারী বাংলাদেশে এসছে, তারা বাংলাদেশের বিভিন্ন কোম্পানির সাথে মিটিং করেছে। এটা সাধারণত এত আমরা দেখি নাই। তো আমাদের ফার্ম থেকে প্রায় 10টা মিটিং হয়েছে, বিভিন্ন কোম্পানির সাথে বড় অনেক ফান্ড ম্যানেজার এসছে। তো আগ্রহ অনেক আছে। প্রবলেম হলো আমাদের তো ভালো স্ক্রিপ্টের সংখ্যা তো কম, সংখ্যা কম হওয়ার কারণে আমরা দিতে পারছি না। বাট আমরা মনে করি এই বছর বেশ কিছু ভালো বিনিয়োগ দেখব, আমরা নতুন ফেজে কিছু ভালো বিনিয়োগ দেখব। তো সুতরাং এই বছর উইল বি দি গুড ইয়ার ফর দি যারা ভালো শেয়ার থাকবে, যেসব শেয়ারের পে আউট ভালো, ফান্ডামেন্টালস ভালো, সেই শেয়ারগুলো যারা ইনভেস্ট করবে আমি মনে করি এই বছর তারা হয়তো সুন্দর একটা বছর দেখতে পারবেন আর কি। জি, আমি আসছি আমার আলোচনায়, কিছু দর্শক ওয়েট করছেন ফোনগুলো নিয়ে। প্রিয় দর্শক, নাম বলে দ্রুত প্রশ্ন করবেন। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি এনামুল করিম বলছিলাম ঢাকা থেকে। জি, আচ্ছা, মার্কেটের বর্তমান পরিস্থিতিতে এই ঘন ঘন আইপিও ছেড়ে সাপ্লাই বাড়ানোটা কতটুকু যৌক্তিক মনে করেন? জি জি, ধন্যবাদ আপনাকে। সেই প্রশ্নটির সঙ্গে আমি আরেকটু যোগ করতে চাই যে ভালো শেয়ারের থাকার বিষয়টি, যে একটু ধৈর্য ধরে থাকলে যে তার যে ফলটা ভালো হয়। সাম্প্রতিক যে ডিভিডেন্ড পে আউট আমরা দেখেছি, যে আমি যদি ব্যাডবিসির কথাই বলি একবারে নাম ধরে, সেইখানে ভালো শেয়ারগুলোতে থেকে খুব বেশি লাভবান বা ক্ষতিগ্রস্ত অনেক সময় এই জায়গাগুলো বিনিয়োগকারীদের অনেক মিশ্র প্রতিক্রিয়া আমরা পাই। এই জায়গাটায় যদি একটু যোগ করে বলেন। আপনি গত 10 বছরে যদি ট্রেন্ড অ্যানালিসিস করেন, আপনার এই মাল্টিনেশনাল কোম্পানিজ বলেন, ব্লু চিপস বলেন, এগুলোকে এই শেয়ারগুলো আপনি যেই প্রাইসে কিনেছেন, সেই প্রাইসে কিনলেও যত হাই কিনেন, যেই প্রাইসে কিনেন আপনি, এই যে পে আউট তারা করে, যে ডিভিডেন্ড তারা দেয়, আমি বলতে পারবো কোনো শেয়ারের কোনো ইনভেস্টারের লস নেই। প্রথম কথা হলো এটা। সো ভালো শেয়ার যেহেতু তার ব্যবসা ভালো হচ্ছে, ও উত্তরোত্তর তার উন্নতি হচ্ছে, সুতরাং পে আউট ভালো হবে, ইনভেস্টমেন্টের রিটার্ন পাবে। তো এইটা কিন্তু সত্যি কথা, ধ্রুব সত্যি কথা, এটার মধ্যে এটা কোনো ভিতরে খাদ নেই। এখন মুশকিল হচ্ছে কোথায়, আমরা রিটেল লেভেলে এই জাতীয় শেয়ারগুলোতে মানুষকে আমরা কম পার্টিসিপেট করার সুযোগ দেখি। আমরা দেখি এই শেয়ারগুলোর একটা বড় সমস্যা হলো এদের বাজারে যেহেতু ফ্রি ফ্লোটও অনেক কম, এগুলার বেশিরভাগ শেয়ার স্পন্সরের কাছে, ইনস্টিটিউশনের কাছে আর বিদেশিদের কাছে অনেক বেশি, ইন্ডিভিজুয়ালের কাছে আমরা অনেক কম দেখি। সো এখানে দেখলেই বোঝা যাচ্ছে যে ইন্ডিভিজুয়ালরা এই শেয়ারগুলো পার্টিসিপেট চায় না। তো এইটাতে হয়তো আমরা মনে করি ওভার দি পিরিয়ড বাজার ভালো হতে হতে এই শেয়ারগুলোতে মানুষ আসবে। তো সুতরাং এই জায়গাটাতে আমি সবসময় বলে আসি, ভালো শেয়ারের কোনো বিকল্প নাই। হ্যাঁ, আপনি ট্রেডিং করেন। দ্বিতীয়ত আমার যে ভাইটা একটা প্রশ্ন করলেন যে প্লেসমেন্টের বিষয়টা নিয়ে আর কি, কারণ আইপিও যদি না আসে, লিকুইডিটি যদি না বাড়ে, তাহলে তো বাজারের ডেপথ বাড়বে না। যত বেশি শেয়ার আসবে তখন এত বেশি আপনার অপশন হবে। ভালো আইপিও সংখ্যা কিন্তু আমাদের বাড়াতে হবে। সমস্যা হলো ওই ভালোর বিষয়টা, কারণ দেখেন ওয়ালটনের আইপিও হচ্ছে, এইটা কিন্তু বিদেশি বিনিয়োগকারীদের ভিতরে বেশ চাঞ্চল্য সৃষ্টি করেছে। আমরা প্রতিদিনে ওয়ালটন সম্বন্ধে ওরা জানতে চায়, অনেক রিকোয়েস্ট পাঠায়, আমরা ওদেরকে ওয়ালটন সম্বন্ধে সামারি করে পাঠাই। সো একটা ভালো শেয়ার যে পরিমাণ আকর্ষণ ক্রিয়েট করে, তো এইটা তো আমাদের অবশ্যই গুরুত্বপূর্ণ, এবং আমাদের উচিত যে ভালো কোম্পানিগুলোকে আনার ব্যাপারে আরো উৎসাহিত করা। আমি ইদানিং যে কাজটা করি, বিভিন্ন সময় ইনভেস্টরদের বলি যে ভ্যালুয়েশনে যে জায়গাটাতে আমরা কাজ করতে হবে। আপনি দেখেন ইউনাইটেড পাওয়ার বাজার যখন লিস্টিং হয়েছিল, সে 300 কোটি টাকার শেয়ার নিয়ে বাজারে এসেছিল অনুমানিক। সেই কোম্পানির বাজার মূলধন এখন মনে করেন $2.2 বিলিয়ন, মানে অলমোস্ট আপনি ধরতে পারেন যে
18,000 কোটি টাকার মতো একটা বাজার মূলধন, 300 কোটি টাকা দিয়ে যিনি বাজারে আসছে 5 বছর আগে, 4 বছর আগে। তো সুতরাং আপনি দেখেন, এবং এতে বেনিফিটেড হয়েছে স্পন্সরই, তো কারণ শেয়ার বেড়েছে, তার হোয়াইট মানি হয়েছে। সো ভালো জিনিস তো ওভার দি পিরিয়ড আমরা দেখেছি যে কিভাবে এটা প্রাইস আসে হয়। তো সুতরাং আমি যেটা বলি যে ভালো জিনিস আসতে হবে, ভালো শেয়ার আসতে হবে। ভালো শেয়ার আসলে বিনিয়োগকারীদের আগ্রহ বাড়বে, ভালো দেশি প্রতিষ্ঠানের আগ্রহ বাড়বে, বিদেশি প্রতিষ্ঠানের আগ্রহ বাড়বে। বাজারের আমরা যদি দেখি যে 2000 যখন প্রথম গ্রামীণ ফোন বাংলাদেশের লিস্টিং হলো, ওই বছর কিন্তু সবচেয়ে বেশি বিও অ্যাকাউন্ট খোলা হয়েছিল। যে গ্রামীণ ফোনের লিস্টিং সাধারণ বিনিয়োগকারী কিন্তু নিয়ে আসছে, সাধারণ বিনিয়োগকারীকে অনেক বেশি আকর্ষণ করেছিল, এবং তারা ওই সময় ওই বছর হাইয়েস্ট বিও খোলা হয়েছিল ওই বছর। সো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো আমরা এটাকে খুব নজর রাখার চেষ্টা করি যে ওয়ালটনের মতো কোম্পানি, প্রাণের মতো কোম্পানি, বিকাশের মতো কোম্পানিকে দেশি বিদেশি বিনিয়োগকারীরা, বিশেষ করে দেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা, বিদেশি ফরেন ইনভেস্টাররা, ইনস্টিটিউট খুব অধীর আগ্রহে অপেক্ষা করছে যে এই কোম্পানিগুলো কখন আসবে। জি, আমি আরেকটি যেতে চাই যে আইপিও নিয়ে যেহেতু বিনিয়োগকারী ভাই প্রশ্ন করছিলেন, দেখেন বিনিয়োগটা একেবারে তার নিজস্ব, কিন্তু আমরা দেখছি যে নিয়ন্ত্রণ সংস্থা হয়তো বা অনেক যাচাই বাছাই করে তাকে 10 টাকায় অনুমোদন দিয়েছে, কিন্তু আমি কেন 70 গুণ 80 গুণ আবেদন করছি, বা আমি প্রথম দিন ট্রেড হওয়ার সময় কেন 70 টাকায় কিনছি, এই জায়গাটার নিয়ন্ত্রণ তো আসলে কেউ করতে পারে না। এবং তার সাথে এই যে আমরা দেখছি যে বিভিন্ন সময়, আমি যদি নাম ধরে বলি, মুন্নু সিরামিক বা এই ধরনের অনেকগুলো শেয়ার কেন দেখা যাচ্ছে 200 টাকা শেয়ার 500 টাকা হয়ে যাচ্ছে, আমি কেন কিনছি, এই দায়িত্বগুলো তো আসলে বিনিয়োগকারীদের উপরে বর্তায় অনেকটা। সেই জায়গাগুলো আসলে সচেতনতার জায়গা আপনি যদি একটু বলেন। আমি তো প্রথমে আপনাকে বলেছি যে পুঁজিবাজারে সবসময় দখল থাকে হলো কিন্তু ইনস্টিটিউশনাল ইনভেস্টরদের। আপনি যদি দেখেন ইন্ডিয়াতে, এই যে ইন্ডিয়াতে মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি সাইজ যদি আপনি দেখেন, হ্যাঁ, যে লক্ষ হাজার কোটি টাকার বড় একটা মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিজ, এবং গভর্নমেন্ট এখানে খুব স্ট্রংলি প্রমোট করে। আমরা যদি এবার ওয়ার্ল্ড কাপে দেখেছি মিউচুয়াল ফান্ড সেই হ্যাক, কারণ মিউচুয়াল ফান্ডের মাধ্যমে যে ইন্ডিভিজুয়াল বিনিয়োগ করবে সে তো তার দায়িত্বটা নিয়েছে ফান্ড ম্যানেজার। সো সে তখন তার কোম্পানির ফান্ডামেন্টালস, ফিউচার বিজনেস, এভরিথিং কনসিডার করে সে তো ইনভেস্টমেন্ট ডিসিশন নেবে। সেই জায়গাটাতে কিন্তু একটা ইন্ডিভিজুয়ালের পক্ষে সম্ভব না এই বিষয়টা যাচাই বাছাই করা, যার ধরুন তাকে ডিপেন্ড করতে হয় মার্কেটে, সেকেন্ডারি মার্কেটে বিভিন্ন সোর্সের উপরে, রিউমারের উপরে, যে কারণে আমাদের এই সমস্যাগুলো বারবারই হচ্ছে। তো এই সমস্যা থেকে উত্তরণের জন্য এসইসি তো অনেক চেষ্টা করছেন। তারা অনেক বেশি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লাইসেন্স দিয়েছে যাতে এই ইন্ডাস্ট্রিটা গ্রো করে। আমরা আশা করি এটা গ্রো করবে। এসইসি আমি মনে করি যে খারাপ শেয়ার নিয়ে তারা যথাসময় তদন্ত করেছে, আইডেন্টিফাই করেছে কারা এটাতে ইনভলভ, মেসেজ দেওয়ার চেষ্টা করছে। কারণ তাকে তো সব জিনিস দেখতে হবে, শুধু তাকে বাজারকে প্রমোটও করতে হবে, ইস্যু আসতে হবে, আবার দুষ্লোক দেখতে হবে। সব কিছু মিলে আমি মনে করি তারা যেমন তাদের জায়গাতে কাজ করছে, আমরা মনে হয় আমাদের জায়গা থেকেও একটু সচেতন হওয়া দরকার। কারণ আমার টাকাটা এখন আমি যদি শুনি যে বাংলাদেশে কোনো একটা ব্যাংকে কোনো প্রবলেম হয়েছে, আমি কিন্তু হিরিক লেগে যাবে ওই টাকাটা তোলার জন্য। কারণ বাংলাদেশে দেখেন বিদেশি ব্যাংক এত টাকা পায় কেন? বিকজ অফ সে ওই আস্থার জায়গাটা পায়। বিদেশি ব্যাংকগুলো আমাকে কিন্তু অনেক কম ইন্টারেস্ট দেয়, কিন্তু তারপর আমি রাখি কেন? ওই টাকাটা আমার সেফ, নিরাপত্তার জায়গাটা অনেক বেশি। তো আমি ব্যাংকে টাকা রাখার ব্যাপারে যদি আমি এত সচেতন হই, পুঁজিবাজারে পুঁজিতে ইনভলভ করার ক্ষেত্রে ভালো কোম্পানি, একজনের কাছে শুনি আমি বিনিয়োগ করে কেন ফেলবো, এবং ভালো ব্রোকারেজ ফার্ম, ভালো এইসব জায়গাগুলোতে আপনাকে অনেক আরো সচেতন হতে হবে। আমরা সবসময় যেটি বলার চেষ্টা করি যে বিনিয়োগটা আসলে ব্যক্তিগত বিনিয়োগকারীর এবং বিনিয়োগকারীদের অবশ্যই সে জায়গাটা অনেক বেশি সচেতনতার প্রয়োজন, কারণ লাভটা যেরকম তার, ক্ষতিটাও তার, এবং সেই সাথে সাথে নিয়ন্ত্রণ সংস্থা জড়ভাবে অনিয়মগুলো আরো দেখার চেষ্টা করবেন। সেই প্রত্যাশা রাখছি। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, এতক্ষণ দেশের পুঁজিবাজার পরিস্থিতি নানা দিককরণ নিয়ে কথা বলছিলেন ব্র্যাক এপিএল স্টক ব্রোকার্স লিমিটেডের সিইও শরীফ এম এ রহমান। দর্শক, এবারে নিচে আরেকটি বিরতি, বেলা 1:30 আবার ফিরবে খুশি বিজনেস। ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন।